গ্রামের নাম সুখপুর। নামের সঙ্গে গ্রামের বাস্তবতার কোনো মিল নেই। কাঁচা রাস্তা, দুই পাশে ধুলোমাখা গাছ আর মানুষের মুখে ক্লান্তির স্থায়ী ছায়া। এই গ্রামেই বিয়ে হয়ে এসেছিল মেয়ে রত্না। বিয়ের সময় রত্নার বয়স ছিল মাত্র ১৯। বাবা গরিব মানুষ, দিনমজুর। মেয়েকে আর ঘরে রাখতে পারেননি। ভালো পাত্র মনে করে তুলে দিয়েছিলেন শহরে কাজ করা ছেলে সজীবের হাতে। বিয়ের প্রথম কয়েকদিন রত্নার কাছে স্বপ্নের মতো লেগেছিল। নতুন ঘর, নতুন মানুষ, নতুন জীবন। শাশুড়ি মালতী দেবী প্রথম দিকে খুব আদর করতেন। আমার মেয়ের মতো থাকবি মা। এই কথা শুনে রত্নার চোখ ভিজে উঠত। কিন্তু সুখ বেশি দিন টেকে না। সজীব শহরে ছোট একটা ওয়ার্কশপে কাজ করত। মাস শেষে যা আয় হতো তাতে সংসার কোনোমতে চলত, কিন্তু মালতী দেবীর চাহিদা ছিল শেষহীন। একদিন সকালে, এই মেয়ে, চা কোথায়? সারাদিন ঘুমাস নাকি? মালতীর গলা ছিল ধারালো ছুরির মতো। রত্না ভয়ে কেঁপে উঠে বলল, এই তো মা, দিচ্ছি। চায়ের কাপটা একটু দেরিতে যাওয়াতেই শুরু হলো ঝড়। তোর বাবার বাড়িতে কি এই শিক্ষা দিয়েছে, শাশুড়ির কথা অমান্য করবি? সজীব তখন পাশে বসে পত্রিকা পড়ছিল। সে কিছু বলল না, শুধু চোখ নামিয়ে রাখল। রত্না বুঝল, এই ঘরে সে একা। দিন যেতে যেতে মালতী দেবীর রূপ বদলাতে লাগল। আদরের জায়গায় এলো সন্দেহ, ঘৃণা আর লোভ। তোর বাপ কি কিছু দেয়নি? ফ্রিজ, আলমারি, টাকা কিছুই তো দিল না। রত্না মাথা নিচু করে বলত, আমার বাবা গরিব মানুষ মা। এই কথাই যেন অপরাধ। একদিন ভাতের তরকারিতে লবণ একটু কম হয়েছিল। মালতী দেবী থালাটা ছুঁড়ে ফেললেন। এই খাবার মানুষ খায় নাকি শূকর? তারপর আচমকা চড়। রত্না মাটিতে পড়ে গেল। সজীব পাশেই দাঁড়িয়েছিল। রত্না কাঁপা গলায় বলল, সজীব, তুমি কিছু বলো। সজীব মুখ ফিরিয়ে নিল। মা রেগে গেছে, তুই একটু মানিয়ে নে। সেদিন প্রথম রত্নার বুকের ভেতর কিছু ভেঙে গিয়েছিল। রাতে রত্না একা ঘরের কোণে বসে কাঁদত, মুখে হাত চেপে, যেন কেউ না শোনে। সে চিঠি লিখত বাবাকে, কিন্তু পাঠাত না। আমি ঠিক আছি, এই মিথ্যে লিখত, আবার ছিঁড়ে ফেলত। কারণ সে জানত বাবা কিছু করতে পারবেন না, উল্টো কষ্ট পাবেন। আগে সজীব চুপচাপ থাকত, এখন সেও বদলাতে শুরু করল। মায়ের কথায় কথায় বলতো, তুই আসার পর থেকে সংসারে অশান্তি। আমার বন্ধুরা বলে বউ নাকি ভাগ্য বদলায়, আমার তো উল্টো হচ্ছে। একদিন রাতে মদ খেয়ে ফিরে এসে সজীব বলল, তোর বাবার কাছ থেকে ৫০,০০০ টাকা আনতে পারবি? রত্না ভয় পেয়ে গেল। আমি কিভাবে চাইব? সজীবের চোখ লাল হয়ে উঠল। না আনলে দেখবি কি হয়। সেই রাতে রত্না প্রথম বুঝল, সে শুধু নির্যাতিত বউ নয়, সে বন্দী। সেদিন গভীর রাতে রত্না উঠানে বসে আকাশের দিকে তাকিয়েছিল। মেঘে ঢাকা চাঁদ। তার মনে হচ্ছিল জীবনটাও এমন ঢেকে গেছে। সে ফিসফিস করে বলেছিল, আল্লাহ, আমাকে কি কেউ বাঁচাবে? ঘরের ভেতর থেকে ভেসে এলো শাশুড়ির গলা। এই মেয়ে, এখনো বসে আছিস? বাসন মাজতে হবে না? রত্না চোখ মুছে উঠে দাঁড়াল। অন্ধকারের দিকে হেঁটে গেল, আরও গভীর অন্ধকারের ভেতরে। সকালের আলো উঠোনে পড়তেই রত্নার ঘুম ভাঙে। শরীরটা যেন পাথরের মতো ভারী। চোখ দুটো জ্বালা করছে। রাতভর কান্নার দাগ এখনো শুকায়নি। কিন্তু এই ঘরে কান্নার কোনো দাম নেই। ঘুম থেকে উঠেই তার কানে আসে শাশুড়ির চিৎকার। এই মেয়ে, মরেছিস নাকি? ৮টা বাজে, এখনও উঠিসনি? রত্না চমকে উঠে দ্রুত উঠল। মাথার ওড়নাটা ঠিক করে রান্নাঘরের দিকে দৌড়াল। মালতী দেবী দাঁড়িয়ে আছেন দরজায়, কোমরে হাত। বিয়ের আগে কত আদর ছিল, আর এখন দেখ, আলসেমির শেষ নেই। রত্না নিচু গলায় বলল, আজ একটু শরীরটা ভালো না মা। এই কথায় যেন আগুনে ঘি পড়ল। শরীর খারাপ? কাজ না করার বাহানা। আমার বয়স ৬০, তাও সংসার চালাই, আর তুই? তিনি ঠেলে সরিয়ে দিলেন রত্নাকে। চুলায় আগুন ধরাও, জল গরম করো, তারপর আমার চা আনো। রত্না চুপচাপ কাজে লেগে গেল। সজীব তখনও ঘুমাচ্ছিল। রাতের নেশার গন্ধ ঘর ভরে আছে। চা হাতে নিয়ে রত্না ঘরে ঢুকতেই সজীব চোখ খুলল। এই, টাকা আনবি কবে? রত্না কেঁকে উঠল। আমি বলেছি তো, আমার বাবা গরিব। সজীব দাঁত কামড়ে বলল, সব বউয়ের বাপেরই গরিব হয়? আমার বন্ধুর বউ ১,০০,০০০ টাকা এনেছে। এই কথা শুনে মালতী দেবীও ঘরে ঢুকলেন। কি হল? সজীব বলল, ও টাকা আনতে পারবে না। মালতী দেবীর চোখ সরু হয়ে গেল।
তাহলে এই ঘরে রেখে কি লাভ? তিনি রত্নার দিকে তাকিয়ে বললেন, শোন মেয়ে, 3 দিনের মধ্যে টাকা না এলে তোর এখানে জায়গা নেই। রত্নার হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে গেল। মা, আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? মালতী দেবী ঠোঁট বাঁকিয়ে বললেন, মরবি তো মর, আমাদের কি? সেদিন দুপুরে সজীব বলল, কাল তোর বাবার বাড়ি যাবি, গিয়ে পরিষ্কার বলে দিবি 50,000 টাকা। রত্না মাথা নাড়ল। তার মনে হচ্ছিল সে যেন নিজের মৃত্যুদণ্ডের খবর দিতে যাচ্ছে। পরদিন সকালে রত্না গ্রামের বাড়িতে গেল। কাঁচা বাড়িটা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। বাবা উঠোনে বসে জাল ঠিক করছিলেন। মেয়েকে দেখে হেসে উঠলেন, মা রত্না, কেমন আছিস? এই প্রশ্নটাই ছিল সবচেয়ে কঠিন। রত্না আর ধরে রাখতে পারল না। বাবার বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলল। বাবা ঘাবড়ে গেলেন, কি হয়েছে মা, জামাই কিছু বলেছে? রত্না প্রথমে চুপ থাকল, তারপর কাঁপা গলায় সব বলল। শাশুড়ির অত্যাচার, সজীবের হুমকি, টাকার দাবি। বাবার চোখ ভিজে নেল। আমার তো কিছুই নেই মা। তিনি কাঁপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন। তোর জন্য যদি প্রাণও দিতে হয়? রত্না বলল, না বাবা, টাকা না দিলে ওরা আমাকে মেরে ফেলবে। বাবা অনেক ভেবে বললেন, আমি এনজিও থেকে ঋণ নেওয়ার চেষ্টা করব। রত্নার বুকটা ভারী হয়ে উঠল। সে জানত এই ঋণ বাবাকে শেষ করে দেবে। 3 দিন পর রত্না ফিরে এলো শ্বশুরবাড়িতে। হাতে মাত্র 30,000 টাকা। ঘরে ঢুকতেই মালতী দেবী টাকার দিকে ঝাঁপিয়ে পড়লেন। গুনে দেখলেন, এইটা কি, বাকি টাকা কোথায়? রত্না কাঁদতে কাঁদতে বলল, এইটুকুই পারল বাবা। সজীব রেগে ওঠে চিৎকার করল, তুই আমাদের সাথে প্রতারণা করছিস। তারপর একটা সজোরে চড়। রত্না মাটিতে পড়ে গেল। মালতী দেবী ঠান্ডা গলায় বললেন, আজ থেকে তোর ভাত বন্ধ। পরের কয়েকদিন রত্না ঠিকমতো খেতে পায় না। বাসি ভাত, কখনো শুধু পানি। শরীর শুকিয়ে যেতে লাগল। একদিন সে অসুস্থ হয়ে পড়লে সজীব বলল, মরলে মর, ডাক্তার দেখানোর টাকা নেই। রাতে জ্বরে কাঁপতে কাঁপতে রত্না ভাবছিল, আমি কি মানুষ না? এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখল। চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফাটা, শরীরে নীলচে দাগ। সে ফিসফিস করে বলল, আর কতদিন? ঘরের বাইরে শাশুড়ির হাসির শব্দ, সজীবের রূঢ় কণ্ঠ, আর টাকা বের করতেই হবে। রত্না জানত এই আগুন এখনও নেভেনি, বরং আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। শীতের রাত, কনকনে ঠান্ডা বাতাস উঠোন পেরিয়ে রত্নার ঘরে ঢুকছে। কিন্তু তার শরীরের ভেতরের আগুন আরও বেশি জ্বলছে, অপমান, ভয় আর অসহায়ত্বের আগুন। গত কয়েকদিন সে ঠিকমতো খেতে পায়নি। মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখে, তবুও ভোরে ওকে কাজ করতে হয়। সেই ভোরে মালতী দেবীর গলা ভেসে এলো, এই মেয়ে, ঝাড়ু কোথায়? আজ আমার আত্মীয় আসবে। রত্না ধীরে উঠে দাঁড়াল। পা দুটো ঠিকমতো শক্তি পাচ্ছে না। দেয়ালে হাত রেখে হাঁটতে হল। ঝাড়ু দিতে দিতে মাথা ঘুরে উঠল। হঠাৎ ধপ করে পড়ে গেল সে। ঝাঁপিয়ে এলো মালতী দেবী। নাটক করছিস? কাজ ফাঁকি দেওয়ার ফোন দি? তিনি হাত তুলে মারতে যাচ্ছিলেন। রত্না কাপা গলায় বলল, মাথা ঘুরছে। মালতী দেবী থামলেন না। মরে গেলে উঠবি, আমার বাড়িতে অসুখ দেখাতে আসিসনি। তিনি টেনে তুলে দাঁড় করালেন। সন্ধ্যায় সজীব কাজে থেকে ফিরল, মুখে বিরক্তি। খেতে কি আছে? রত্না ধীরে বলল, আজ শুধু ডাল। সজীব থালা ছুঁড়ে ফেলল। এই ডাল আমি খাব? তারপর রত্নার দিকে তাকিয়ে বলল, আর কত টাকা আনতে পারবি? রত্না চোখ নামিয়ে বলল, আর পারব না। এই কথাই সজীবের রাগ চরমে উঠল। সে হাত তুলল, তুই আমার জীবন নষ্ট করেছিস। একটার পর একটা চর। রত্না মাটিতে পড়ে গেল। মালতী দেবী দরজায় দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, ভালো করছিস, বেশি মাথা তুলেছে। সেই রাতেই রত্নার জ্বর এলো, শরীর পুড়ে যাচ্ছিল। সে কাপা গলায় বলল, সজীব, আমাকে ডাক্তার দেখাও। সজীব পাশ ফিরে শুয়ে পড়ল। ঘুমাতে দে, মরলে সকালে দেখা যাবে। রাতভর রত্না ছটফট করল, কারও মায়া হল না। ভোরই সে জ্ঞান হারাল। সকালে পাশের বাড়ির কাকি রসনারা উঠোনে এসে দেখলেন রত্না অচেতন পড়ে আছে। তিনি চিৎকার করলেন, এই কি অবস্থা? গ্রামের 2-1 জড়ো হল। মালতী দেবী মুখ শক্ত করে বললেন, নাটক করছে। রসনারা রেগে বললেন, নাটক হলে শরীর বরফের মতো ঠান্ডা কেন? জোর করেই তারা রত্নাকে গ্রামের ছোট ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তার বললেন, অপুষ্টি আর মারধরের কারণে অবস্থা খারাপ।
এই কথা শুনে মালতী দেবীর মুখ কালো হয়ে গেল। ক্লিনিকের বিছানায় শুয়ে রত্না ছাদের দিকে তাকিয়ে ভাবছিল, আমি কি সত্যিই বাঁচতে চাই? তার বাবার মুখ মনে পড়ল, মায়ের কবরের কথা মনে পড়ল। সে ধীরে চোখ বন্ধ করল। ঠিক তখন রসনারা কাকি কাছে এসে বসলেন। মা, তুই এভাবে মরতে পারিস না। রত্না ফিসফিস করে বলল, আমি পারছি না কাকি, আর সহ্য করতে। রসনারা তার হাত ধরলেন। পালিয়ে যা। রত্না চমকে উঠল। কোথায় যাব? আমার বোন ঢাকায় গার্মেন্টসে কাজ করে, আমি ব্যবস্থা করে দেব। রত্নার চোখে প্রথমবার একটু আলো দেখা দিল, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়। ওরা আমাকে মারবে। রসনারা দৃঢ় কণ্ঠে বললেন, বাঁচতে চাইলে ঝুঁকি নিতেই হবে। ক্লিনিক থেকে ফেরার পর মালতী দেবী রত্নাকে আলাদা ঘরে আটকে রাখলেন। বেশি কথা বলবি না কারো সঙ্গে। রত্না বুঝল সময় খুব কম। রাত নামল। ঘরের বাইরে তালার শব্দ। অন্ধকারে বসে সে নিজের হাতের দাগগুলো দেখল। চুপচাপ ফিসফিস করে বলল, এই শরীরটা আর কত মার খাবে? তার বুকের ভেতর ভয় আর সাহস একসঙ্গে যুদ্ধ করছিল। রাত গভীর হলে দূরে কুকুরের ডাক শোনা গেল। রত্না জানালার ফাঁক দিয়ে আকাশ দেখল এক টুকরো চাঁদ। সে মনে মনে বলল, হয়তো এটাই আমার শেষ সুযোগ। দরজার ওপারে শাশুড়ির গলা ভেসে এলো, কাল সকালে বাবার বাড়িতে পাঠিয়ে দেব, আবার টাকা আনতে। রত্নার চোখ শক্ত হল। সে সিদ্ধান্ত নিল, এবার সে আর টাকা আনতে যাবে না। সে যাবে, বাঁচতে অথবা মরতে। রাতটা ছিল অস্বাভাবিক নীরব, যেন পুরো বাড়িটা শ্বাস চেপে ধরে আছে। রত্না মাটির ঘরে বসেছিল একা। দরজায় তালা, জানালায় কাঠের খিল। বাইরে কুকুরের ডাক, দূরে ট্রেনের হুইসেল, সব শব্দই তার বুকের ভেতর কাঁপন তুলে দিচ্ছিল। তার মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, আজ না গেলে আর কোনো দিন পারব না। শরীর দুর্বল, কিন্তু মন শক্ত হয়ে গেছে। সে ধীরে ধীরে হাতড়াতে লাগল ঘরের মাটিতে। কয়েকদিন আগে কাজ করার সময় সে লক্ষ্য করেছিল জানালার নিচের কাঠটা একটু ঢিলা। নখ দিয়ে খুঁচিয়ে চাপ দিয়ে ধীরে ধীরে কাঠটা নড়াতে লাগল। কর, কর। হৃৎপিণ্ড যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। হঠাৎ পাশের ঘর থেকে শাশুড়ির কাশি শোনা গেল। রত্না নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর আবার নড়াচড়া শুরু করল। অবশেষে কাঠির টুকরোটা খুলে গেল। জানালার ফাঁকটা খুব ছোট, কিন্তু বের হওয়া অসম্ভব নয়। সে নিজের ওড়নাটা খুলে কোমরে বেঁধে নিল, যদি কোথাও আটকে যায় টান দিয়ে বের হতে পারবে। মনে মনে বাবার মুখটা মনে করল, বাবা, আমাকে ক্ষমা করো, আমি আর ফিরতে পারব না। ধীরে ধীরে সে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করল। কাঁধ আটকে গেল। সে দাঁতে দাঁত চেপে শরীরটা কুঁচকে চাপ দিল। একটু ব্যথা লাগল, চামড়া ছিঁড়ে গেল, কিন্তু সে থামল না। শেষ পর্যন্ত উঠোনে পড়ল। মাটিতে পড়ে সে কয়েক সেকেন্ড নড়তে পারল না। তারপর উঠে দাঁড়াল। চারপাশ অন্ধকার, কেবল চাঁদের আলোয় গাছের ছায়া কাঁপছে। সে পা টিপে টিপে বাড়ির গেটের দিকে এগোতে লাগল। হঠাৎ, কে ওখানে? সজীবের গলা। রত্নার শরীর জমে গেল। সে দৌড় দিল। পেছন থেকে চিৎকার, রত্না, দাঁড়া! তারপর দৌড়ের শব্দ। রত্না প্রাণপণে ছুটছে। বুকের ভেতর আগুন জ্বলছে, পা অবশ হয়ে আসছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে সে ছুটল। সজীব তার পেছনেই। থাম, না থামলে মেরে ফেলব। রত্না কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল। হঠাৎ সামনে আলো দেখা গেল। রসনারা কাকির বাড়ি। সে শেষ শক্তিটুকু দিয়ে দরজায় ধাক্কা মারল। কাকি, খুলুন, আমাকে বাঁচান! দরজা খুলে গেল। রত্না ভেতরে ঢুকে পড়ে গেল। সজীব এসে দরজায় লাথি মারল। ও আমার বউ, বের করে দিন! রসনারা সামনে দাঁড়িয়ে গেলেন। তোর বউ মানুষ, পশু না, আর মারধর করতে দেব না। গ্রামের আরও কয়েকজন বেরিয়ে এলো। একজন বলল, রাতের বেলা এভাবে তাড়া করছো কেন? সজীব গর্জে উঠল, ও চোরের মতো পালাচ্ছে। রত্না মেঝেতে বসে কাঁদছিল। আমি আর ওদের ঘরে ফিরব না, আমাকে মেরে ফেলবে। তার কণ্ঠে এমন ভয় ছিল যে কয়েকজন নারীর চোখ ভিজে গেল। মালতী দেবীও এসে পৌঁছালেন। নাটক করছে, আমার ছেলে সোনার মানুষ। রসনারা চিৎকার করে বললেন, এই মেয়ের শরীরের দাগ দেখেছ? কয়দিন না খেয়ে আছে জানো? গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হল। একজন বৃদ্ধ বললেন, মেয়েটাকে থানায় নিয়ে যাওয়া উচিত। মালতী দেবী আঁতকে উছলেন, থানা ফানা লাগবে না। রত্না ফিসখিস করে বলল, আমি থানায় যাব, আমি বাঁচতে চাই। এই কথা শুনে সজীব এক মুহূর্ত চুপ করে গেল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই গেলে আর কখনো মুখ দেখবি না। রত্না মাথা তুলল। চোখে ভয় ছিল,
কিন্তু তার চেয়েও বেশি ছিল দৃঢ়তা। না দেখলেও চলবে। রসনারা তার কাঁধে হাত রাখলেন। আমি ওকে থানায় নিয়ে যাব। মালতী দেবী চেঁচাতে লাগলেন, এ মেয়ে আমাদের সম্মান নষ্ট করছে। একজন যুবক বলল, সম্মান নষ্ট করেছেন আপনারা। কথাটা যেন ছুরির মতো লাগল। রাতেই সিদ্ধান্ত হল ভোরে থানায় যাওয়া হবে। রত্না রওশনারার ঘরেই থাকল। মাদুরে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে রইল। শরীর ব্যথায় জ্বলছে, মনেও ঝড়। তবু মনে হচ্ছিল দীর্ঘ অন্ধকারের পর কেউ যেন ছোট্ট একটা বাতি জ্বালিয়েছে। সে চোখ বন্ধ করে ভাবল, হয়তো আমি মরব, হয়তো বাঁচব, কিন্তু আজ আমি আর নীরবে সহ্য করব না। দূরে ভোরের আজানের ক্ষীণ শব্দ ভেসে এলো। নতুন দিনের ডাক, আর নতুন লড়াইয়ের শুরু। ভোরের আলো ফোটার আগেই রসনারা কাকি উঠে পড়লেন। রত্না তখনও মাদুরে বসেছিল, চোখে ঘুম নেই। সারা রাত সে জেগে কেবল একটা কথাই ভেবেছে, আজ যদি ন্যায় না পাই তাহলে আর কোনোদিনই পাব না। রওশনারা নরম গলায় বললেন, চল মা, দেরি করলে ওরা আগে থানায় পৌঁছে যাবে। রত্না মাথা নাড়ল। তার শরীর ব্যথায় কাঁপছিল, কিন্তু পা দুটো নিজে থেকেই এগিয়ে গেল। গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে তারা রওনা হল। কয়েকজন প্রতিবেশীও সঙ্গে এলো। থানার সামনে দাঁড়িয়ে রত্নার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে পড়ল সজীবের কথা, তুই গেলে আর মুখ দেখবি না। সে মনে মনে বলল, মুখ না দেখালেও চলবে, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। থানার ভেতরে ঢুকে তারা ওসির ঘরে গেল। ওসি সাহেব গম্ভীর মুখে বললেন, কি হয়েছে? রওশনারা সব খুলে বললেন। তারপর রত্না নিজে কথা বলতে শুরু করল, কাঁপা গলায়, থেমে থেমে। শাশুড়ির গালাগাল, খাবার বন্ধ করে দেওয়া, টাকার জন্য নির্যাতন, সজীবের মারধর, রাতের তালাবদ্ধ ঘর। বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে ফেলল। ওসি সাহেব চুপ করে শুনলেন। তারপর বললেন, এইটা গুরুতর মামলা, নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ। রত্না শুনে অবাক হল, যৌতুক? ওসি বললেন, টাকা চাওয়াটাও যৌতুকের মধ্যে পড়ে। রত্নার চোখে পানি এসে গেল। এই প্রথম কেউ তার কষ্টকে অপরাধ বলল। লিখিত অভিযোগ নেওয়া হল। রত্নার আঙুলের ছাপ নেওয়া হল কাগজে। সে যখন আঙুল কালি লাগানো কাগজে চাপ দিল, তার মনে হল, এটা শুধু কাগজ না, এটা তার ভাঙা জীবনের প্রথম স্বাক্ষর। সন্ধ্যের মধ্যেই পুলিশ সজীব ও মালতী দেবীকে থানায় ডেকে পাঠাল। তারা এলে পুরো থানায় উত্তেজনায় ভরে গেল। মালতী দেবী চিৎকার শুরু করলেন, এই মেয়ে মিথ্যে বলছে। সজীব দাঁড়িয়ে রইল, চোখে ঘৃণা। ও চরিত্রহীন, রাতের বেলা পালিয়ে গেছে। রত্নার বুক কেঁপে উঠল। ওসি কঠিন গলায় বললেন, চুপ, প্রমাণ আছে। ডাক্তার রিপোর্ট দেখানো হল। রত্নার শরীরে আঘাতের ছবি, অপুষ্টির রিপোর্ট। মালতী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সজীব মাথা নিচু করল। খবর ছড়িয়ে পড়ল গ্রামে। কিছু লোক বলল, বউ হয় থানায় যাওয়া ঠিক হয়নি। কেউ বলল, সংসার ভাঙবে। রত্না এসব শুনে কাঁদল না। সে শুধু বলল, সংসার তো আগেই ভেঙে গেছে, আমার ভেতরে। রওশনারা শক্ত করে বললেন, এই সমাজ মেয়েদের মরতে শেখায়, বাঁচতে না। পুলিশ সিদ্ধান্ত নিল, মামলার তদন্ত চলাকালীন রত্না স্বামীর বাড়িতে ফিরবে না। তাকে নারী সুরক্ষা কেন্দ্রে পাঠানো হবে। থানা থেকে বের হওয়ার সময় রত্না একবার পিছনে তাকাল। সজীব হাতকড়া পরা অবস্থায় বসে আছে। মালতী দেবী কাঁদছে, কিন্তু সে কান্নায় অনুতাপ নেই, আছে শুধু রাগ। রত্নার বুকটা হালকা হয়ে গেল। কোনো প্রতিশোধের আনন্দ নয়, শুধু একটুকু শান্তি। আজ কেউ তাকে মারেনি। ঢাকার এক নারী আশ্রয় কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হল। পরিষ্কার ঘর, আলাদা বিছানা, নিয়মিত খাবার। রত্না প্রথম রাতে ভাত খেয়ে কেঁদে ফেলল। অনেকদিন পর পেট ভরে খেয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখ দেখল। দাগ আছে, কষ্ট আছে, কিন্তু চোখে আছে নতুন আলো। সে ফিসফিস করে বলল, আমি বেঁচে আছি। রাতে বিছানায় শুয়ে সে ছাদের দিকে তাকাল। মনে হল, লড়াই শেষ হয়নি। মামলা আছে, সমাজ আছে, ভয় আছে। তবু আজ সে আর বন্দী নয়, সে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। চোখ বন্ধ করে সে ভাবল, হয়তো আমি আবার মানুষ হয়ে বাঁচতে শিখব। সুরক্ষা কেন্দ্রের ছোট ঘরটায় রোদ এসে পড়েছে।
জানালার ফাঁক দিয়ে আলো ঢুকে রত্নার মুখে পড়তেই সে চোখ মেলে তাকাল। আজ অনেক দিন পর তার ঘুম ভেঙেছে ভয় ছাড়া। কোনো গালাগাল নেই, কোনো লাথি নেই, কোনো তালাবদ্ধ দরজা নেই, শুধু নীরব সকাল। সে ধীরে উঠে বসল। বুকের ভেতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি, ভয় আর আশার মাঝামাঝি। মাসের পর মাস কেটে গেল, কখনো আদালতে হাজিরা, কখনো পুলিশের জেরা, কখনো উকিলের প্রশ্ন। সজীব ও মালতী দেবী জামিনে ছাড়া পেলেও মামলাটা চলতে থাকল। কোর্টে দাঁড়িয়ে সজীব একদিন বলল, ফিরে আয়, সব ঠিক হয়ে যাবে। রত্না চোখ তুলে তাকাল। কোনো ঘৃণা নেই, কোনো ভালোবাসাও নেই, শুধু শূন্যতা। আমার জীবন তোমাদের ঘরে শেষ হয়ে গেছে। এই কথার পর সজীব আর কিছু বলতে পারেনি। সুরক্ষা কেন্দ্রের ম্যাডাম একদিন বললেন, তুমি সেলাই শিখবে? রত্না মাথা নেড়ে বলল, আমি কাজ করতে চাই। শুরু হলো প্রশিক্ষণ। হাতে সূচ ধরতে গিয়ে প্রথমে আঙুল ফুটে রক্ত বের হতো। সে কাঁদত না, মনে মনে বলত, এই ব্যথা মারধরের চেয়ে 1000 গুণ ভালো। কয়েক মাসের মধ্যেই সে ভালো কাজ শিখে ফেলল। একটি ছোট গার্মেন্টসে চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে কেঁদে ফেলল। টাকার নোটটা কপালে ছুঁয়ে বলল, এই টাকা আমি নিজে কামিয়েছি। একদিন সে বাবার বাড়িতে গেল। বাবা মেয়েকে দেখে কাঁদলেন। তোর জন্য আমি কিছুই করতে পারিনি মা। রত্না বাবার হাত ধরে বলল, আপনি আমাকে জন্ম দিয়েছিলেন, এখন আমি নিজে বাঁচতে শিখেছি। সে বাবার ঋণের টাকা ধীরে ধীরে শোধ করতে শুরু করল। প্রথমবার বাবার চোখে গর্ব দেখল। 1 বছর পর আদালতের রায় হল। সজীব ও মালতী দেবী দোষী সাব্যস্ত হল যৌতুক ও নারী নির্যাতনের অপরাধে। শাস্তি হল কারাদণ্ড ও জরিমানা। রায় শুনে রত্না কাঁদেনি। সে শুধু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়েছে। মনে মনে বলেছে, শেষ হল। গ্রামে অনেকেই এখন বলে ও সাহসী মেয়ে। কেউ কেউ এখনও ফিসফিস করে, স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। রত্না আর পাত্তা দেয় না। সে জানে সব মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের জীবন বাঁচানো যায়। এক সকালে সে অফিসে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াল। চুল গুছিয়ে নিল। নিজের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি দুর্বল নও। তার ঘরে এখন একটা ছোট আলমারি, একটা সেলাই মেশিন, একটা জানালা দিয়ে ঢোকা রোদ। এই সামান্য জিনিসই তার কাছে রাজপ্রাসাদ। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে সে নদীর ধারে দাঁড়াল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা আলো। সে চোখ বন্ধ করল। পুরনো সেই রাতের কথা মনে পড়ল। তালাবদ্ধ ঘর, জানালার ফাঁক, দৌড়, চিৎকার। আজ সে মুক্ত। হাওয়ায় ওড়না উঠছে। রত্না ফিসফিস করে বলল, আমি আর নির্যাতিত বউ নই। আমি রত্না, একজন বেঁচে ফেরা মানুষ। তার চোখে পানি এলো, কিন্তু এই পানি দুঃখের না, এই পানি নতুন জীবনের। এই গল্প শুধু রত্নার নয়, এই গল্প হাজারো মেয়ের, যারা চুপ করে সহ্য করে, যারা ভয় পায়, যারা ভাবে পালালে সমাজ কি বলবে। কিন্তু একদিন সাহস করলেই অন্ধকারের শেষে আলো থাকে।